সমাজের একটি সুপ্রদর্শক বাংলা ট্রিবিউন লাইভে আমি বলবো স্বাগতম। শিল্পী সংস্কৃতি সমাবেশ সংস্কার সংস্কৃতি সংস্কারের ব্যানারে শিল্পী ও সংস্কৃতি কর্মীদের সমাবেশ শাহবাগ জাদুঘরের সামনে। একটা সংখ্যালঘু অংশ স্বৈরাচারের দোষর ছিল এবং সেটা আমাদের ভুলে যেতে হবে। এই অর্থে এখন যে আমরা বিজয়ের কাতারে এসে দাঁড়িয়েছি, বিজয়ের পরের মানুষের কাতারে এসে দাঁড়িয়েছি, ছাত্র জনতার অভ্যুত্থানের পর সম্পদের কাতারে এসে দাঁড়িয়েছি। আর মনে রাখতে হবে এই ভেবে যে তাদের যে অপরাধগুলো ছিল, যে অপরাধগুলো সত্যিকার অর্থে আইনের আওতায় এনে বিচার সম্ভব, সেই অপরাধগুলোর জন্য তাদের বিচার করতে হবে। বিভিন্ন সরকারি ইনস্টিটিউশনগুলোকে নষ্ট করার যে পায়তারা আমরা দেখেছি গত 16 বছর, সেই 16 বছরের যেসব ইনস্টিটিউশনের কর্ণধার শুধুমাত্র নিজের পার্টি এবং নেতাকে খুশি করার জন্য কাজ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে গণধোলাই দেওয়া থেকে বিরত থাকুন, তারা যেন মার্টারে পরিণত না হয়। আমরা দেখেছি যে এই সুযোগে কিছু কিছু মানুষ বিভিন্ন ভাস্কর্য ভেঙেছে। ভাস্কর্যের প্রতীকী যে বিশ্লেষণ বিচার, সেটা বাদ দিয়ে আজকে আমরা সেটারও প্রতিবাদ করি। ক্ষমতার দম্ভের কারণে যে সমস্ত ভাস্কর্য গড়া হচ্ছিল, যার পিছনে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছিল, অথচ বাজারে জিনিসপত্রের দাম, বিভিন্ন জায়গায় মানুষের যে পরাধীন অবস্থা, আমাদের যে বাক স্বাধীনতার অবস্থা, আমরা যে কথা বলতে পারছিলাম না, এইসব নিয়ে কোনো কথা হচ্ছে। তো তারই বিপরীতে যে প্রতিটি মসজিদ ভাঙবার পর ছাত্র জনতার যে রোষ, ওই যে রোষ প্রকাশিত হলো, সেটা বাদ দিয়েও আজকে কথা বলতে হবে যে আমরা এই ভাঙা গড়ার মধ্যে আমরা নাই, আমরা গড়ার মধ্যে আছি, ভাঙার মধ্যে। রাজনৈতিক দলের যে এক নায়কত্বের বাসনা, সেই বাসনার বিপরীতে আমাদেরকে দাঁড়াতে। 1971 রক্তচক্ষু মুক্তিযুদ্ধের ইতিহাস, 52 সালের পর এবং তার পরবর্তী বছরগুলোতে ভাষা আন্দোলন থেকে শুরু করে 19 সালের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের অংশ। এই ইতিহাসের দলীয়করণ হয়েছে গত 16টি বছর, কিন্তু সেই রূপ সংশোধন করতে উচ্চতা প্রদর্শন নয়, ভাঙচুর নয়, বরং ইতিহাসের সহনায়কদের নিয়ে, সহযোদ্ধাদের নিয়ে কথা বলা শুরু করা জরুরি। অভূতপূর্ব ছিল এই অভ্যুত্থান। মানুষ এরকম, যেটাকে ইংরেজিতে বলে ইনসারেকশন, এরকম উত্থান কখনো দেখেনি। মানুষের উত্থানে এর আগে কোনো এক নায়ক পালিয়ে যায় বাংলাদেশ, এবং এই পৃথিবীর ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকে। আমাদের শিক্ষিতের মধ্যে থেকে আমরা যেভাবে প্রতিবাদের ভাষা পেয়েছি, তাও এখানে স্মরণযোগ্য। স্লোগান পেয়েছি, জনতায় আস্থা, স্বৈরতন্ত্রে অনাস্থা। ইমতিয়াজ আলম বেগ আমাদের ক্লাসরুমে রোল কলের ধারণা অনুসারে শহীদের নাম থেকে সমস্যারে উপস্থিত থাকবার ধারণা দিয়েছে। অরূপ রাহি আমাদের ভাষার বিপ্লবী চেতনার তাপ দিয়েছে। শেজাদ চৌধুরী আমাদের প্রতিবাদের পন্থা বিস্তারে নানাভাবে সাহায্য করেছে। শিপু মনিরুজ্জামান শুরুতেই উচ্চ কণ্ঠ হয়ে ছাত্র জনতার হত্যার বিরুদ্ধে এঁকেছেন খুনি হাসিনার ঐতিহাসিক কার্টুন। বিদেশ বিভূই থেকে সৌরভ রবেরি 71 করা কামরুল হাসানের ইয়াহিয়ার দানবীয় মুখের আদলে স্বৈরাচারীর মুখ এঁকেছেন। শাওন চিস্তি, সুবর্ণা মোস্তফা প্রথম থেকে সোচ্চার থেকেছেন প্রতিটি হত্যাকাণ্ডের বিরুদ্ধে। রক্তের দাগ, আস্থা অনাস্থা, এই শিরোনামে পারফরমেন্স করা হয়েছিল 2 তারিখে। এতে যোগ দিয়েছেন অনেকে। আমি এখানে বলে রাখি যে সব নাম হয়তো আমি এখানে উচ্চারণ করতে পারছি না, আমার মাথায় সকালবেলা বা গতকাল থেকে যে নাম করছিল সেই সব নামই আমি সামনে আছি। এছাড়াও অনেকে আমাদের সাথে একাত্ম ঘোষণা করেছিলেন, তাদের নাম আমরা পরেই অবশ্যই ইনক্লুড করবো। এখানে ইনক্লুসিভ হওয়াটা জরুরি, কিন্তু মনে রাখা দরকার যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে যারা যোগ দিয়েছিলেন, তাদের সবার নাম না থাকলে তারা যেন আমাদেরকে জানান যে আমি ছিলাম। এটুকুই যথেষ্ট। আফসানা সার্বিক, মোহাম্মদ জাকির হোসেন, সাজন, অজিত রায়, আইমান, আলম, জেহান, সাইকা চৌধুরী, জাহেদ ইসলাম, তৈলি, এরা সেদিন পারফরমেন্স করেছিলেন। নিজেদেরকে লাল রঙে রাঙিয়ে হত্যার
বিচার চেয়েছিলেন। তাছাড়া আগে অভূতপূর্ব তৎপরতায় আমাদের সাথে সহযোগী হয়ে হাজির হয়েছিলেন। উনিও পারফরমেন্সের সমন্বয় হিসেবে কাজ করেছেন। তারে মাহমুদ নৈতিকতার ইস্যুতে সোচ্চার হয়ে আমাদের সাথে যোগ দিয়েছিলেন। পিসি ঘোষ এবং অমল আকাশের কথা আলাদা করে না বললেই না, তার কারণ তারা আমাদেরও অনেক আগে থেকে প্রতিবাদী ছিলেন। তাদের গানে গানে প্রতিবাদী ছিলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সামাজিক, রাজনৈতিক এবং শৈল্পিক ভঙ্গি ব্যবহার করে প্রতিবাদী হয়েছিলেন, জনতার কাতারে ছিলেন এবং প্রতিরোধে অগ্রণী ভূমিকা রেখেছেন। মনোর মোর্শেদ এবং মিঠু আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং বলা দরকার যে বিগ গ্যালারি একটা বিশেষ ভূমিকা পালন করেছে এখানে সবাইকে একত্র করার জন্য, যেখানে আমরা গোপনে এসে আমাদের মিটিং গুলো করতে পেরেছি। তার কারণ আমাদের সাহসিকতা ছাড়া, সাহস ছাড়া তখন আর কোনো মূলধন ছিল না। সেই মূলধনকে কেন্দ্র করে আমরা হাজির হয়েছিলাম সেই বিগ গ্যালারির ছোট্ট এক পরিসরে এবং সেখান থেকেই সমস্ত কিছু আমরা করতে পেরেছিলাম। তো আজকে যারা ইচ্ছুকৃত আছেন, কেননা গত কয়েকদিনে অনেকেই ফোনে নানান রকম কন্ট্যাক্ট পাচ্ছেন, তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে সাহস নিয়ে আমরা যখন দাঁড়াতে পেরেছি স্বৈরাচারের বিরুদ্ধে, এই বিরুদ্ধাচরণের মধ্য থেকে আমরা যে রাজনৈতিক প্রজ্ঞা লাভ করেছি, সাহস লাভ করেছি, সেটার মধ্য দিয়ে আমরা চলতে পারবো ভবিষ্যতে। আমি এখন অরুপ্রাহীকে বলবো যে আমাদের সামনে আমাদের মধ্যে থেকে যা যা আমরা ভেবেছিলাম গত কয়েকদিনে, সেই ভাবনাগুলোকে একসাথে জড়ো করে আমাদের দাবির একটা লিস্ট আপনাদেরকে আপনাদের সাথে হাজির করতে। প্রিয় বন্ধুরা, আরো একবার আপনাদের সবাইকে আজকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং এই গণ অভ্যুত্থান যে হলো, যেটা চলমান এখনো আমাদেরকে জিততে হবে, যেটার পথটা দিচ্ছ সেই পথে আমরা সহযোগী থাকতে পারছি। সবাইকে অভিনন্দন। আমরা গণহত্যা বিরোধী এবং নিপীড়ন বিরোধী শিক্ষাদের পক্ষ থেকে বাংলাদেশের এই অগাস্ট অভ্যুত্থান এবং তার পরবর্তী যে ব্যাপার চলছে দেশে সামগ্রিক বিষয়ে আমাদের মতামত, দাবি এবং প্রস্তাবনাগুলো এখন আমি আপনাদের সামনে পাঠ করে থাকছি। আজকের জন্য এই বিষয় রাষ্ট্র সংস্কার, সংস্কৃতি সংস্কার। শিল্প সংস্কৃতির নানা চর্চায় যুক্ত মানুষজন ব্যক্তিগত অবস্থান থেকে নিজ নিজ চর্চা অব্যাহত রেখে ছাত্র জনতার কাতারে সামিল হয়ে রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি মেরামতের ভূমিকা রাখার সময় এখন। দলমত, ধর্মের নামে আধিপত্যবাদী কার্যকলাপ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র সংস্কৃতি সংস্কার নিশ্চিত করতে কয়েকটি বিষয়ে আমাদের ঐক্যমত্য জরুরি। এক, গত 16 বছরে অনির্বাচিত সরকারের উত্তরাধিকার ঔপনিবেশিক জাতি পরিচয়বাদী প্রতিক্রিয়া রাজনীতি সংস্কৃতির বিপরীতে শিল্পী ও সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে সদর্থক তৎপরতার সংস্কৃতি উদ্বোধন করা ও সৃষ্টিশীলতার নতুন ক্ষেত্রগুলোকে চিহ্নিত করা। চিন্তা ও মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। 2, সংবিধান, প্রতিনিধিত্ব, আমলাতন্ত্র, বিচার ব্যবস্থা, পুলিশ ব্যবস্থার গণতন্ত্র সহ সংস্কারের কাজ এগিয়ে নেওয়া। 3, ধর্ম বনাম সেকুলারিজম এরকম জোর বিপরীতে মতন বিভাজনকারী চিন্তা ও মতাদর্শ সাংস্কৃতিক ভাবে নিজেদেরকে মুক্ত করার কাজ করা, রাষ্ট্রকেও এই বিভাজন থেকে মুক্ত করার কাজ করা। বিভাজন ও বৈষম্যকারী ঔপনিবেশিক জাতি পরিচয়বাদী সংস্কৃতি ও রাষ্ট্র দর্শন থেকে সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রকে মুক্ত করার জন্য কাজ করা। সংখ্যাগুরু সংখ্যালঘুকে অন্যায় বোঝা করা, সামাজিক রাষ্ট্র সাংস্কৃতিক চর্চা থেকে সমাজ, রাষ্ট্র এবং সংস্কৃতিকে সেই বুঝ থেকে, সেই চর্চা থেকে মুক্ত করার জন্য কাজ করা। বৈষম্যমূলক শ্রেষ্ঠত্ববাদী জাতি, ধর্ম, লিঙ্গ, সামর্থ্য বুঝ ও ব্যবস্থা থেকে মুক্ত হয়ে বহু জাতির, বহু ধর্মের, বহু লিঙ্গের মানুষের ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য কাজ করা।
4 সাহিত্য সংস্কৃতি বিকাশের সাথে জড়িত সাহিত্য শাসিত প্রতিষ্ঠানগুলো গভীরকরণের ইতি টেনে সকল আয়োজনে বাঙালি, আদিবাসী, ধর্মীয় সম্প্রদায় ও লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে শিল্পীদের সম অধিকার প্রতিষ্ঠা করা। 5 অরাজকতা, নাশকতা সম্পর্কে সজাগ থাকা, সারা দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মগোষ্ঠী এবং পরিচয় ভিত্তিক গোষ্ঠী লিঙ্গ নির্বিশেষে সকলের পক্ষে দাঁড়ানো এবং আক্রমণকারীদের বিপক্ষে প্রতিরোধ করা। সারা দেশে ভাস্কর্য ভাঙা তদন্ত করা এবং এমন হীন কার্যকলাপ প্রতিরোধ করার কর্মপক্ষের অংশ হিসেবে দেশে শিল্পী ও শিল্পী সংগঠনের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। 6 অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা স্মারক করার প্রস্তাব দেওয়া যেতে পারে, যেখানে শহীদদের নাম লিপিবদ্ধ থাকবে। এই শিল্পকর্মের নাম হতে পারে ন্যায়ের দেয়াল বা ইনসাফের দেয়াল, যার এক্সটেনশন বা বিস্তৃতি দেশের বিভিন্ন জেলায় থাকতে পারে। 7 এটি সংস্কৃতি কাউন্সিল গঠন করে শিল্পকলা, আলোকচিত্রকলা, নাট্যকলা, চলচ্চিত্র শিল্প সহ সকল মাধ্যমে নিমিত্ত কর্মীদের প্রতিষ্ঠান চর্চার ক্ষেত্র মজবুত করা এবং আদর্শগতভাবে উন্মুক্ত রাখার পাশাপাশি যুগ উপযোগী ধারা ও সনাতন ধারাসমূহের বিকাশ করা। গণহত্যা ও নিপীড়িত শিল্পী সমাজ বাংলাদেশ। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন কথা বলবেন এই শিল্পী সমাজের অন্যতম সংগঠক, আয়োজক, আলোচক এবং আর্কাইভিস্ট আমিরুল রাজু। ধন্যবাদ সবাইকে। আজকে একটা বিশেষ দিন। আপনারা যদি জানেন যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগণ্য শিল্পীদের একজন মানুষের শিল্পী এস এম সুলতানের আজকে জন্মশতবার্ষিকী। তো এস এম সুলতানের জন্মশতবার্ষিকীর শুভেচ্ছা সবাইকে জানাই এবং আশা করি আমাদের শিল্পী এবং বন্ধুদের থেকে এস এম সুলতানের শিল্পকর্ম নিয়ে আমরা এই বছরব্যাপী কর্মসূচি দুটি পালন করব। আমাদের কথাগুলি আসলে খুবই সাধারণ, যে দেখেন আপনি এই বর্তমান পরিস্থিতিতে দেখতে পারেন যে ধর্ম, রাজনীতি, সমাজ এবং আমাদের ভিতরে যারা একদম রাজনীতি অসচেতন ছিলেন, বর্তমান পরিস্থিতিতে এসে সবাইকে কিন্তু রাজনৈতিক আলাপে অংশগ্রহণ করতে হচ্ছে। শিল্পীরা আমরা সারা বছর ধরে চেষ্টা করি সমাজের নানা বিষয় শিল্পীদের ভাবে তুলে ধরতে এবং অনেক শিল্পী আছে রাজনৈতিক অত্যন্ত শক্তিশালী বক্তব্যের মাধ্যমে কথাগুলি তুলে ধরেন। আপনারা যদি আমাদের প্রস্তাবনাগুলি শোনেন, আমরা কি নিয়ে আলাপ করেছি, কথা বলেছি, তাহলে দেখবেন যে আমরা চিন্তাশীল একটা কাঠামোর মধ্যে দিয়ে গিয়েছি। এই যে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই অভ্যুত্থানের তৈরি হলো, যেটার মাধ্যমে আমাদের এই নববিজয়ের সূচনা হলো, এর ভিতরে শিল্পীদের একটা বড় ভূমিকা আছে। আমাদের এরকম ৮-১০টি জমায়েত মিলে কয়েক হাজার শিল্পী ঢাকাতে এবং লক্ষাধিক শিল্পী পুরো দেশ জুড়ে এই আন্দোলনে সামিল হয়েছে। শিল্পীরা কিন্তু কারো বিপরীত না, আমরা কিন্তু কারোকে পরোয়া করার জন্য দাঁড়াইনি এখানে। কোন সরকার আসবে, কোন সরকার যাবে, আমাদের তাতে কোনো কিছু যায় আসে না। আমাদেরকে রাস্তাতেই থাকতে হবে, আমরা কথা বলবো, আমরা কিন্তু আমাদের অদৃষ্ট বুঝে গেছি। যেমন করে আপনারা দেখেন, যেই কর্মটা করুক না কেন, এই দেশেই কিন্তু লুটেরারা আছে, এই দেশেই কিন্তু হচ্ছে ছাত্র হত্যাকারী যারা হত্যা করেছে তারা আছে, এই দেশেই কিন্তু অগ্নিসংযোগ যারা করেছে তারা আছে। এটা কি শুধুমাত্র সংবিধান প্রণয়ন বা নতুন সরকার, অন্তর্বর্তী সরকার দিয়ে কি এটা ঠিক হবে? এই মনের ময়লাগুলি কিভাবে করে দূর হবে? আমরা কি পারবো যে মানুষের মনে একটা শিল্পিত নন্দিত ধারণা হচ্ছে নতুন করে প্রতিস্থাপন করতে? আমরা কি শিল্পী, বিভিন্ন মাধ্যমের শিল্পী, শিল্পকর্মী, কলাকুশলীরা কি পারবো যে নিরাপদ পরিসরে আবার কাজ শুরু করতে? আপনারা গণমাধ্যম কর্মীরা কি পারবেন? আবার আপনাদের গণমাধ্যম কর্মীদের ভিতরে যে হচ্ছে এই যে তারকা নির্ভর খবর প্রকাশ করার একটা হচ্ছে সবসময় একটা পদ্ধতি আমরা দেখি, আপনারা কি পাল্টাবে কি একদম ছোট থেকে বড় সকল জায়গাতে যত প্রাতিষ্ঠানিক গোলমাল আছে এগুলা কি পাল্টাবে?
তো শিল্পীদের কাজের পরিষদ যদি আপনারা নিশ্চিত না করতে পারেন, সমগ্র বাংলাদেশে দেখেন যে বাউল, হিজড়া, বাজার শিল্পী, ভাস্কর্যকর্মী, নানা ধরনের চিত্রকলার মানুষ, সঙ্গীতের মানুষ, বিভিন্ন মানুষের বাড়িতে তাদের পরিবারের উপরে, তাদের ছোট বাচ্চাদের উপরে আক্রমণ করা হয়েছে। আমরা এই জায়গা থেকে বলছি, আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনি ধর্মপরায়ণ হন, কোনো সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত ধর্মপ্রীতি বা অতিরিক্ত ধর্মভীতি দুটোই কিন্তু অসুখ। এটা একটি মানসিক ব্যাধি। এই তথাকথিত রাজনৈতিক পরিমণ্ডলে যে ব্যাধিটা আপনারা, এই ভীতি এবং প্রীতির যে ব্যাধি এবং এই এক নায়কের পুজোতে যারা আপনারা নিয়োজিত, আপনারা পরিবর্তন হন, মিডিয়া পাল্টাক এবং আমরা শিল্পীরা আদর্শগত ভাবে সেই জায়গাগুলি ধরে রাখবো যে আমরা কার সাথে কর্মে যুক্ত হবে না যুক্ত হবে না। শিল্পীরা তো তার নিজস্ব ব্যক্তিগত পরিসরে কাজ করে, শিল্পীদের কেন একসাথে হতে হয়? সমাজে অসঙ্গতি দেখলে শিল্পীদের একসাথে হতে হয়। এই ছাত্র আন্দোলনে আপনারা লক্ষ্য করলে দেখবেন আমাদের নানা শিল্পীদের ব্যানার এবং বিশেষ করে এই গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের মাধ্যম থেকে আমাদের অত্যন্ত শক্ত বিবৃতি ছিল, শক্ত অবস্থান ছিল। নান্দনিক একটা পরিবেশন আমরা করেছি এবং প্রায় 5 থেকে 7,000 লোক ধানমন্ডিতে জড়ো হয়েছিল। সেইটা কিন্তু এই আন্দোলনের সমন্বয়ক পর্যন্ত সেটার ভূয়সী প্রশংসা করেছেন। আমাদের ফাউন্ডেটের দৃশ্য মাধ্যম শিল্পীদের যে আয়োজন, সেটাও হচ্ছে একটা বড় আলোড়ন ফেলেছে। এবং এই স্বৈরাচারের যে বিরোধিতা, আমরা তো দুঃশাসন ঘটাতে চেয়েছি, আমাদের হত্যার বিরুদ্ধে কথা বলেছি, তাহলে এখন কেন আপনারা আবার নতুন করে এই স্বৈরাচারের হয়ে কথা বলার চেষ্টা করছেন? যারা এটা করছেন তারা মার্জনা চান, ছাত্রদের সাথে পাশে আপনারা দাঁড়াননি। এখন যদি আপনারা এটা বিরোধিতা করেন তাহলে বোঝা যাবে যে আপনারা আরেকটা ব্যাপক সরকারকে এখানে আসতে চান, যেটা আপনার শিল্পীদের পক্ষ থেকে কোনোভাবেই হতে দেব না। আমরা অন্তর্বর্তী সরকারেরও কর্মকাণ্ডের উপরে হচ্ছে আমরা নজর রাখবো। আমাদের শিল্পীদের কথাগুলো কি সেখানে ঠিক মতো আসলো কিনা, আমরা সেইটার ব্যাপারে অত্যন্ত সজাগ থাকবো এবং রাষ্ট্রে যে কোনো অনৈতিক সিদ্ধান্ত নিলে আমরা শিল্পীরা এই পথেই থাকবো, কিন্তু সত্যার আওয়াজ তুলবো। ধন্যবাদ। আমরা একটু পিছু করতে যাচ্ছি, তার বক্তব্য ব্যাপার করা যাচ্ছে। আজকে আমরা যখন এখানে দাঁড়িয়ে আমাদের খুব বলতে হয়েছে, আমরা দেখছি যে এখনো শিক্ষার্থী ওনারা কিন্তু এই প্রশাসনের কাছে হাতে তুলে নিয়েছেন। যে কাজটি এখন ট্রাফিক পুলিশের করার কথা, শিক্ষার্থীরা কিন্তু আসেন, তারা কিন্তু মাঠ ছেড়ে যান। এই এত রক্তের উপর দাঁড়িয়ে আমাদের এই ভরসার প্রদীপগুলো এখনো চলছে, ভরসার আলোচনা এখন আমাদেরকে পথ দেখাচ্ছে। সেই ভরসার উপর ভর করে বলতে চাই যে এই দীর্ঘ জালিমের শাসনের মধ্যে আমাদেরকে যে যা শেখানো হয়েছে, যা নামতার মতো মুখস্থ করা হয়েছে, এবং শেষ মুহূর্তে আমরা দেখেছি বিকল্পকে, এই যে বিকল্প কেউ নাই, তার মানে আমি হচ্ছি তোমাদের সকলের বিকল্প। এক পক্ষকে বলা হচ্ছে যে বিকল্প কেউ নাই, এখন আমি যদি চলে যাই তাহলে যারা হচ্ছে ধর্মের বিরুদ্ধে যারা ক্ষমতা আছে, আরেক পক্ষে বলা হচ্ছে যে আমি যদি না থাকি তাহলে যারা ধর্মের কিভাবে বিবাস নিয়ে আছেন তারা হচ্ছে এই জায়গা দখল করবে, তার মানে আমি ছাড়া আর কোনো বিকল্প না। এই বায়ানারি, এই ষড়যন্ত্র ভেঙে দিয়েছে আমাদের এই মানুষগুলো, এই প্রাণবাহিত মানুষগুলো ভেঙে দিয়েছে, প্রাণ দিয়েছে তার জন্য। এখন আমরা এই জায়গাটাতে যেন ঠিক থাকি যে না আর কোনো ধরনের অপপ্রচার, আর কোনো ধরনের নৈরাজ্য যাতে এই বাংলাদেশের মাটিতে তৈরি হতে না পারে। আপনারা জানেন যে বাংলাদেশের বাইরে আরো অনেক দেশে এই ধরনের স্বৈরাচারীরা আছে। বাংলাদেশের এই নব অভ্যুত্থান, এই ছাত্র এবং জনতার যে অভ্যুত্থান, এটা তাদেরকেও দিতে হবে। তাই আমরা যদি ঠিক থাকতে পারি, পৃথিবীর বুকে এই ইতিহাস আমরা তৈরি করতে পারব। এবং সেই আহ্বান জানাই, সেই একটা করে দাঁড়িয়ে একসাথে এই লড়াইটা চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমরা এখন আবার কিন্তু মনে মহাসিককে যাচ্ছি, তার বক্তব্য করবেন। ধন্যবাদ।
এখানে আজকে যারা সবাই দাঁড়িয়েছেন যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমরা বাংলাদেশে এখন একটা বিশেষ পরিস্থিতিতে আছি যেখানে আমরা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে যে আন্দোলনটা করেছেন এবং যাদের রক্তের বিনিময়, যাদের রক্তের দাগ পায়নি, যার ভিতর দিয়ে আমরা যে পরিবর্তনের দিকে আসতে পেরেছি, তাদের এই পরিবর্তনটাকে বিপ্লবটাকে ভবিষ্যৎ করার একটা চেষ্টা করছি। চারিদিকে নানান রকম হত্যা, দুঃখ, নানান রকম অপর ধর্মের মানুষের বাড়ির উপরে, মন্দিরের উপরে, মাজারের উপরে, হিজড়াদের উপরে নানান ধরনের অপর বিশ্বাসের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। যে হামলা করতে কার লাভ, এই ন্যারেটিভটা দিয়ে আসলে কি প্রমাণ করতে চাচ্ছে? আমরা নানান রকম ভারতীয় মিডিয়ায় দেখতে পাচ্ছি বাংলাদেশকে একটি বলবাদী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করার একটা অপপ্রয়াস দেখতে পাচ্ছি। আমরা মনে করি আমাদের শিল্পী সমাজ থেকে আমরা সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে, সকল ধরনের অন্যায্য অন্যায় হামলার বিরুদ্ধে আমরা আজকেও কথা বলেছি, কালকেও কথা বলবো এবং কথা বলে যাবো। আমরা আশা করবো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই মোর্চাগুলো তৈরি হচ্ছে, নানান রকম সাংস্কৃতিক সংগঠন নানান জায়গায় যেভাবে অ্যাক্টিভ করা হচ্ছে, এই বন্ধন আস্তে আস্তে আরো তীব্র হবে। সবাইকে ধন্যবাদ। আমরা এখন অমল আকাশকে দেখছি সর্বাত্ম উপেশ করার জন্য। আপনারা যারা শিখছেন আমাদের আজকে শিরোনামটি দেখতে পাচ্ছেন রাষ্ট্র সংস্কার বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমাদের ইমিডিয়েটলি যে পদক্ষেপগুলি নেওয়া দরকার আমরা এই মঞ্চ থেকে দাবি জানাই। অতি সত্তর বাংলাদেশের জেলায় জেলায়, থানায় থানায় যে হামলা লুটপাটের ঘটনা ঘটছে, হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা হচ্ছে, সেটা বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এত সময় নেওয়া উচিত হচ্ছে না। তাদের জরুরি ভিত্তিতে যে কোনো উপায় হোক তাদের এই উত্তর দিতেই হবে, কারণ আমরা রাতে ঘুমাতে পারছি না। এখন বিভিন্ন রকম সংগঠন নামে বেনামে, এমনকি যারা গতকালকেও গত পরশু ক্ষমতায় ছিল, আমরা আমাদের শহরে তার সবটা রেখে দিতে পারি, তাদের অনেককেই দেখা যাচ্ছে তারা এখন বেনামের আশ্রমে আছে, অর্থাৎ তারা নতুন করে বাংলাদেশে ফিরে আসার প্রচেষ্টা চালাচ্ছে। এই সমস্ত চক্রান্ত, এই সমস্ত যে প্রোপাগান্ডা তারা চালাচ্ছে সারা বিশ্বব্যাপী, সেগুলোকে বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে। ফলে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা দাবি জানাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকে থেকে যথেষ্ট গুরুত্বের সাথে এবং জরুরতের সাথে তারা উদ্যোগ নেবে বাংলাদেশের সমস্ত অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা। এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অমল আকাশ। আমি মিঠুরাই যে লম্বা দিকটা করলেন, আমাদের সাথে যেসব শিল্পীরা যুক্ত ছিলেন তার সাথে আরো একটু মানুষের কথা আমি মনে করে দিতে চাই। আমাদের সাথে ছিলেন পারা নাজমুল, আমাদের সাথে ছিলেন এসএন, আমাদের সাথে ছিলেন ফিরফুর ভাই, আমাদের সাথে এরকম অসংখ্য শিল্পী মানুষ ছিলেন যারা সেদিন আমাদের সাথে সামিল হয়েছিলেন। আজকে যারা এসেছেন তাদের সবাইকে আমার ধন্যবাদ। আমাদের সাথে একটা বক্তব্য পেশ করবেন আরিফ বুলবুল। আমি নারায়ণগঞ্জে থাকি, 1980 সাল থেকে রাস্তাতে যাচ্ছি। তো আমার দেখার পরিস্থিতিটা বেশি এবং যতগুলো স্বৈরাচার দেখলাম সবাই প্রায় একই রকম ভাবেই আমাদের ঘরে জ্বর হয়েছে এবং একই রকম ভাবে বিদায় নিয়েছে। এখন আপনারা এখানে বা আমরা যদি বলি আমরা সংস্কৃতি সংস্কার, দেশ সংস্কার, রাজনীতি সংস্কার আমরা আছি। তো সংস্কৃতি সংস্কারের কথা যদি বলি তাহলে সংস্কৃতিকে যদি আমরা বড় মানুষের সাথে মেলাতে না পাই, আমরা যদি বিচ্ছিন্ন থেকে বলি সংস্কৃতি সংস্কার আমার দ্বারা হবে না। শিক্ষিতের একটা ইগো থাকে, তারা জনমানুষ থেকে বিচ্ছিন্ন থাকে, তো এটা হচ্ছে এক ধরনের ইগো, কিন্তু শেষ পর্যন্ত তো তার জনগ্রাহী জনগণ বা তার দ্বারা যে প্রভাবিত হবে তার ভালো কাজটা নিয়ে জনগণ যদি না দেখে তা তো সেটা হবে না আসলে। তো এই দৃষ্টিভঙ্গি থেকে
আমি মনে করি যে যারা আজকে সংস্কৃতি সংস্কারের কথা বলছেন তারা এমন কিছু করবেন যাতে আমাদের শিল্প চর্চা আর প্রবাহ মানুষের প্রবাহের সাথে মিলে যায়। আর একটা কথা হলো যে আমরা দ্রুত ভুলে যাই যে আমাদের পক্ষে ছিল কে বিপক্ষে ছিল। আমি বলছি না যে প্রতিষ্ঠা পরায়ণ হতে হবে, কিন্তু কে দালালি করেছে এবং ক্রমাগত করেছে এবং দুটি মাত্র মাথাটি এসে যারা নিজেদের শিল্পী হিসাবে দাবি করেছে বা করছে তাদেরকে এখন শিল্পী বলার কোনো কারণ নেই, কারণ তারা দুটো মাথায় এসে জীবন ধারণ করেছে বা বাড়ি গাড়ি সবকিছু করেছে। এগুলোকে যেন আমরা কখনো ভুলে না যাই। আমরা বারে বারে কিন্তু একই ভুল করি যে সেই শেষ পর্যন্ত ওই ধরনের লোকদের হাতেই আমরা নিজেদেরকে সমর্পণ করে দিই। আমার অভিজ্ঞতা থেকে বললাম। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। আমি এই প্রক্রিয়ার সাথে একমত পোষণ করি এবং সারা দেশে এবং শিল্পীদের ভিতরে নিজেদের ভিতরেও সংস্কৃতির যে সংস্কার, শিল্পের যে সংস্কার সেটা ঘটুক, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি শিবু ভাইকে তার বক্তব্য বলছি। আমি প্রশ্ন করে একটু বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আমরা এই বিগত স্বৈরাচারী সরকারের যে আচরণ দেখেছি, মুক্তিযোদ্ধার চেতনাকে ব্যবহার করে বিভিন্ন মানুষকে নিপীড়নের চেষ্টা করা হয়েছে। এই বিজয়ের পর আমাদের এই জনতা শিক্ষার্থী যেন একই আচরণ না করে। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই একই পরিবার। তারপরে এরপরে যদি কোনো মানুষ এই ধরনের কোনো আচরণ উদ্যত হয় তাহলে আমাদের সঙ্গে সঙ্গে তাকে প্রতিবাদে থাকতে হবে। আরেকটি কথা, আমি আমার এই দীর্ঘ সময়ে আমি দেখেছি যে আমাদের সমাজের মধ্য থেকেও কখনো কখনো ইসলাম ধর্মকে ঘৃণা দেখানো হয়েছে। এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কোনো ধর্মকেই কখনো আক্রমণ করবার নয়। সংখ্যালঘুদের উপরেও যেমন আক্রমণ হবে না, সংখ্যা গরিষ্ঠদের উপরেও যেন আক্রমণ না করা হয়, কারণ এটাই হচ্ছে বিরোধের সুফল। এই বলে আমি আমার বক্তব্য ধন্যবাদ। আমাদের সাথে এখানে যারা উপস্থিত হয়েছেন, বন্ধু বান্ধব যারা বৃষ্টির আশ্রয় নিয়েছেন, যারা শিক্ষাবিদ, শিক্ষক, আর্থিক যারা হচ্ছে, তার সবাইকে ধন্যবাদ। আর বিজু ভাই বলতে কেমন বিজু ভাই, আপনাকে আমি আপনার বক্তব্য প্রতিবাদে শেষ করার চেষ্টা করি। আচ্ছা, আমরা এখানে দুটি বিশেষ কারণে একত্র হয়েছিলাম। একটা হচ্ছে যে ন্যারেটিভ, যে বাঙালি ঐক্যতা কেন্দ্রিক যে ন্যারেটিভ আমাদেরকে রুল করেছে গত বহু বছর, সেটা থেকে বেরিয়ে আসার একটা সাংস্কৃতিক চেষ্টা। আরেকটা হচ্ছে এই যে আজকে যে ভাঙচুরের দৃশ্য আমরা দেখছি, যে স্ট্রাকচার ভাঙা, শশীরা যে এত সুন্দর ভাস্কর্য ভেঙে ফেলা, সেটা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য কি ঐতিহ্য ভাবে আমরা দেখবো? আমরা কি ভাববো যে নুডিটি হচ্ছে ইউরোপিয়ান আর নুডিটির বাইরে যা কিছু সেটা আমাদের বাঙালির বা অন্যান্য জাতিসত্তার বা অন্যান্য ধর্মের মানুষের? সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট কথা বলে দিতে হবে যে আমরা বহুত্বে বিশ্বাসী, এবং এই বহুত্বের মধ্যে থেকে যদি গণতান্ত্রিক চেতনা জাগ্রত না হয় তাহলে আমরা বারবার ওই বাঙালি ভার্সাস অবাঙালি বা বাঙালি ভার্সাস ইসলাম ধর্ম এটার মধ্যেই থাকবো। কারণ আমার স্পষ্ট মনে আছে যে একজন বিশিষ্ট ব্যক্তি, শিল্পী, নাম আমার বলার দরকার নেই, আমাদেরকে বারবার বলছিল যে আসলে বাঙালিত্বের মধ্যে কোনো মুসলমানের জায়গা নেই। তো মুসলমানের যে বাঙালিত্বের মধ্যে জায়গা নেই, এই জায়গাটা পরিষ্কার করতে হয়। আমরা এমন এক বাঙালিত্ব যদি ফ্রেম করতে পারি যেখানে সমস্ত ধর্মের লোকেরা স্বীকৃতি পাবে, এবং এমন একটা বাংলাদেশিত্ব যদি বিশ্বাস করতে পারি যেখানে সাঁওতাল থেকে শুরু করে সমভূমি পাহাড়ের সমস্ত জাতিসত্তা একত্র হয়ে একই রকম শট তুলতে পারবে, এবং যাদেরকে মাইনরিটি বা
নিম্নবর্গ হিসেবে বিচার করা হবে না। তারা যে উচ্চ বর্গের, তাদের সংখ্যা দিয়ে সেইটা বিচার না করে তাদের মত, পথ, কথা বলার স্বাধীনতাকে